প্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পক্ষ থেকে পদার্থবিজ্ঞান বিভাগের অনলাইন ক্লাসে। আজকে আবার তোমাদের মাঝে আমি অষ্টম অধ্যায় অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের লেকচার নিয়ে ফিরে এসেছি। আমি মোহাম্মদ ইশাদ সাদেক। আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং এই লেকচারটি অনলাইনে দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমরা বলেছিলাম বিশেষ আপেক্ষিক তত্ত্বের ফলাফলগুলোর মধ্যে রয়েছে প্রথমটি হলো দৈর্ঘ্য সংকোচন, একটি আছে কাল দীর্ঘায়ন, ভরের আপেক্ষিকতা এবং ভর শক্তি সম্পর্ক। এই চারটির কথা বললাম, তার অর্থ আসলে ঠিক এই নয় যে এই চারটি একমাত্র ফলাফল, তবে তোমাদের পাঠ্যক্রমে অর্থাৎ তোমাদের সিলেবাসে এই চারটির আলোচনাই করা হয়েছে। সে কারণে আমরা পরবর্তী লেকচার সমূহে এই চারটি টপিক নিয়ে আলোচনা করব। প্রথমেই আজকে আমরা আসব দৈর্ঘ্য সংকোচন ব্যাপারে। প্রিয় শিক্ষার্থীরা, দৈর্ঘ্য সংকোচন অথবা স্থানের আপেক্ষিকতা, আমরা এর আগেই বলেছিলাম যে আমরা যখন আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বে প্রবেশ করব তখন স্থান এবং সময় দুটির কোনোটি আগের মতো আর পরম থাকবে না, সেটি বেগের উপরই নির্ভরশীল হবে। এখন এখানে আমরা সংজ্ঞাটি দেখতে পাচ্ছি স্ক্রিনে, যে গতিশীল অবস্থায় পরিমাপকৃত বস্তুর দৈর্ঘ্য ওই একই বস্তুর নিশ্চল অবস্থায় পরিমাপকৃত দৈর্ঘ্যের চেয়ে কম হবে। এই ধারণাটি হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। অর্থাৎ একই বস্তুর দৈর্ঘ্য আমরা যদি স্থিতিশীল অবস্থায় মাপি একরকম পাবো, গতিশীল অবস্থায় মাপলে আরেক রকম পাবো। এবং এখানে বিশেষত্ব হচ্ছে যে গতিশীল অবস্থায় পরিমাপকৃত দৈর্ঘ্যটি স্থির দৈর্ঘ্যের চাইতে কম হবে। আমরা এই জিনিসটি এখন গাণিতিকভাবে দেখার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি জড় প্রসঙ্গ কাঠামোর ছবি রয়েছে, এক্স ওয়াই জেড কাঠামো এবং এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম কাঠামো, এবং এখানে এক্স অক্ষ দ্বারা সমান্তরালে এ বি একটি দণ্ড রাখা আছে। দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে এক্স অক্ষ বরাবর। এখন আমরা যদি কোনো একটি দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, আমরা আসলে যেটি করতে চাই যে আমরা এই প্রান্তের অর্থাৎ এ প্রান্ত এবং বি প্রান্ত কোনো একটি স্কেল বরাবর রেখে আমরা মেপে দেখার চেষ্টা করি যে দুই প্রান্তের মানের পার্থক্যটি কত। আর যদি আমরা কোনো একটি স্থানাঙ্ক ব্যবস্থায় থেকে থাকি তাহলে অবস্থাটি এরকম। এখানে আমাদের প্রথমেই মনে রাখা দরকার যে এখানে আমরা বিপরীত লরেন্স রূপান্তর অথবা লরেন্স রূপান্তর দুটি ব্যবহার করতে পারতাম, দুটি দ্বারাই আমরা একই ফলাফলেই পৌঁছাবো। তবে আমরা এখানে ব্যবহার করেছি বিপরীত লরেন্স রূপান্তর, অর্থাৎ এখানে আমরা এক্সকে প্রকাশ করছি এক্স প্রাইম দ্বারা। এখন দেখা যাক, আমরা একটু আগেই যেটি বলছিলাম যে এ প্রান্তের অবস্থান যদি আমরা দুইটি আলাদা প্রসঙ্গ কাঠামোয় নির্ণয় করার চেষ্টা করি, এই কাঠামোর সাপেক্ষে অর্থাৎ এক্স ওয়াই জেড কাঠামোর সাপেক্ষে এই দূরত্বটি হচ্ছে এক্স ওয়ান, আর এই এক্স প্রাইম চিহ্নিত কাঠামোর সাপেক্ষে এই দূরত্বটি হচ্ছে এক্স ওয়ান প্রাইম। একইভাবে আমরা যখন বি বিন্দু নিয়ে কথা বলবো, বি বিন্দুর অবস্থানটি এই কাঠামোর সাপেক্ষে মাপলে আমরা পাবো এক্স টু, আর এই কাঠামোর সাপেক্ষে মাপলে আমরা পাবো এক্স টু প্রাইম। এখন আমরা এই যে একটু আগে স্ক্রিনে দেখতে পেয়েছিলাম যে বিপরীত লরেন্স রূপান্তর এসেছে, লরেন্স রূপান্তর সমীকরণটি এসেছে। এই সমীকরণ ব্যবহার করে আমরা যেটি করতে পারবো, এই এক্স ওয়ান এবং এক্স ওয়ান প্রাইম কিংবা এক্স টু এবং এক্স টু প্রাইমের মধ্যে আমরা একটি সম্পর্ক স্থাপন করতে পারবো। অর্থাৎ এক্স ওয়ান মানে হচ্ছে এক্স ওয়ান প্রাইম প্লাস বিটি প্রাইম ডিভাইডেড বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। একইভাবে আমরা এক্স টু প্রাইমের মানও পাবো। এখন আমরা যদি এই দুটি কাঠামোয় আলাদাভাবে এ বি দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, আমরা যখন এই কাঠামোর সাপেক্ষে বলছি তখন আমাদের এ প্রান্তের স্থানাঙ্ক এক্স ওয়ান, বি প্রান্তের স্থানাঙ্ক এক্স টু, অর্থাৎ এই এক্স টু এবং এক্স ওয়ানের মধ্যবর্তী যে পার্থক্য সেটি এ বি দণ্ডের দৈর্ঘ্য। তাহলে আমরা স্থির কাঠামোর সাপেক্ষে পরিমাপকৃত দৈর্ঘ্যটি, যাকে আমরা এল নট দ্বারা নির্দেশ করছি, তাকে পাবো এক্স টু মাইনাস এক্স ওয়ান হিসাবে। আর গতিশীল কাঠামোর সাপেক্ষে ওই একই দণ্ডের দৈর্ঘ্য আমরা পাবো এক্স টু প্রাইম মাইনাস এক্স ওয়ান প্রাইম হিসাবে। এখন যদি আমরা একটু মান বসিয়ে হিসাব করি, মানগুলো আমরা এই যে এখানে বিপরীত লরেন্স রূপান্তর থেকে পেয়েছি, তাহলে আমরা পাচ্ছি যে এল নটের সাথে এল এর যে সম্পর্কটি সেটি আসলে সূত্র বা সমীকরণ আকারে লিখলে আমরা পাবো যে এল সমান সমান এল নট গুণ রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটি আসলে স্থানের আপেক্ষিকতা অর্থাৎ দৈর্ঘ্য সংকোচনের গাণিতিক
সমীকরণ। এখানে আমরা যেটি পাচ্ছি, এল নট অর্থ আসলে নিশ্চল দৈর্ঘ্য এবং এল মানে আসলে গতিশীল দৈর্ঘ্য। এখানে আমরা খেয়াল করলে দেখব যে ভি যেহেতু সি এর চেয়ে ছোট, অর্থাৎ ভি বাই সি এই অনুপাতটি অবশ্যই 1-এর চেয়ে ছোট। তার অর্থ আমরা যখন √1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার করবো, এটির মান আমরা অবশ্যই 1 থেকে ছোট পাবো। অর্থাৎ আমরা যেহেতু এখানে এল নটকে 1-এর চেয়ে ছোট একটি মান দ্বারা গুণ করছি, অর্থাৎ এল অবশ্যই এল নটের চেয়ে ছোট, কিংবা গতিশীল দৈর্ঘ্য অবশ্যই নিশ্চল দৈর্ঘ্যের চেয়ে ছোট হবে। সে কারণে আমরা একে বলি দৈর্ঘ্য সংকোচন। এখন এখানে আমাদের আরেকটি কথা মনে রাখা প্রয়োজন, যেখানে আমরা নিশ্চল বলতে বোঝাচ্ছি দর্শকের সাপেক্ষে নিশ্চল, আর গতিশীল অর্থ আমরা বোঝাচ্ছি দর্শকের সাপেক্ষে গতিশীল। এখানে আমাদের খেয়াল রাখতে হবে, যখন আমরা আপেক্ষিক তত্ত্বের কথা বলছি, এখানে দর্শকের ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ, যে তুমি কোন কাঠামো থেকে দেখছো। এখানে আমরা একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ধরা যাক রাস্তার পাশে একটি স্থির মোটর গাড়ি দাঁড়িয়ে আছে এবং তার পাশ দিয়ে একটি গতিশীল মোটর সাইকেল অনেক বেশি বেগে ছুটে গেল। তাহলে এটি মোটর গাড়িতে বসে থাকা অবস্থায় আমরা যদি ঘটনাটি দেখতে চাই, আমরা যা দেখব তার অবস্থা আসলে এরকম। আমাদের মনে হবে যে আমরা যেহেতু মোটর গাড়িতে বসে আছি, অতএব মোটর গাড়ির দৈর্ঘ্য স্বাভাবিক, কিন্তু মোটর সাইকেলটি যেহেতু আমাদের সাপেক্ষে গতিশীল, আমরা দেখব যে তার দৈর্ঘ্যটি ছোট হয়ে গিয়েছে। মুশকিল হলো, একই জিনিস যদি মোটর সাইকেলে বসে থাকা যাত্রীর মতামত আমরা নিতে যাই, তখন সে বলবে যে মোটর সাইকেলে সব কিছু ঠিকই ছিল, কিন্তু মোটর সাইকেল থেকে আমি দেখলাম যে গাড়িটি এরকম সংকুচিত হয়ে গেছে আমার দৈর্ঘ্যের দিকে। অর্থাৎ দর্শক সাপেক্ষে গতির ব্যাপারটি এবং দৈর্ঘ্য সংকোচনের ব্যাপারটি কিন্তু আপেক্ষিক। সে কারণে আমাদের খুবই সাবধানে খেয়াল রাখতে হবে যে আমরা যখন কোনো একটি গতিশীল দৈর্ঘ্যের কথা বলছি, সেটি কোন দর্শকের সাপেক্ষে বলছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে আরেকটি তথ্য জানবো, যে মনে রাখা প্রয়োজন যে দৈর্ঘ্য সংকোচন কিন্তু ঘটবে গতির দিক বরাবর, গতির সাথে লম্ব দিকে এর কোনো প্রভাব নেই। যেমন আমরা এর আগে যখন হিসাবটি দেখে এসেছি, তখন দেখেছি আমরা হিসাবটি আসলে করেছিলাম শুধুমাত্র এক্স অক্ষ বরাবর গতি হিসাব করে, অর্থাৎ আমরা যদি অন্য কোনো অক্ষে গতিশীল থাকতাম, আমাদের হিসাবটি কিন্তু সেই অক্ষ বরাবর হতো। এখানে আমরা একটু ছবির মাধ্যমে দেখতে চেষ্টা করব। ধরা যাক এখানে একজন স্থির দর্শক আছেন এবং স্থির দর্শকের সামনে একটি নিশ্চল বৃত্ত আছে। এখন দর্শকের সাপেক্ষে বৃত্তটি যদি গতিশীল হয় এবং সেটি যদি ডান দিকে, অর্থাৎ এর গতির দিক যদি চিত্রে প্রদর্শিত দিক বরাবর হয়, তখন দর্শকের কাছে মনে হবে যে বৃত্তটি গতির দিক বরাবর এভাবে সংকুচিত হয়েছে। দেখো এখানে গতির দিকে লম্ব দিকে, অর্থাৎ এই উচ্চতাটি কিন্তু ঠিক এই বৃত্তের ব্যাসার্ধের সমান, এদিকে এর কোনো পরিবর্তন হয়নি। আবার যদি আমরা উল্টোটি দেখতে যাই, অর্থাৎ এখন যদি আমরা বলি যে গতির দিকটি এদিকে, অর্থাৎ নিচ থেকে ওপরে, সেক্ষেত্রে দর্শক দেখতে পাবেন যে বৃত্তটি এইভাবে সংকুচিত হয়েছে। এবার সংকুচিত ঘটলো কিন্তু এই বরাবর, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর এর যে এই দুই প্রান্তের দূরত্ব অর্থাৎ দৈর্ঘ্য, সেটি কিন্তু এই ব্যাসার্ধের সমানই আছে, এই বরাবর গতির কোনো প্রভাব দেখা যায়নি। আমরা যদি আরেকটি ছবি দ্বারা দেখতে যাই, ধরা যাক যে এখানে একটি স্থির দর্শক আছে এবং তিনি একটি নিশ্চল বর্গক্ষেত্রের দিকে তাকিয়ে আছেন। এখন এই বর্গক্ষেত্রটি যদি গতিশীল হয় এবং সেই গতির দিক যদি এক্স অক্ষের দিকে হয়, তখন দর্শক বর্গক্ষেত্রটি দেখবে এই চেহারায়, অর্থাৎ এক্স অক্ষ বরাবর তার দৈর্ঘ্যটি সংকুচিত হবে, ওয়াই অক্ষে কিন্তু কোনো পরিবর্তন নেই। আবার যদি উল্টোটি হয়, অর্থাৎ গতির দিকটি যদি ওয়াই অক্ষ বরাবর হয়, সেক্ষেত্রে বর্গক্ষেত্রটিকে দর্শক গতিশীল অবস্থায় দেখবে ওয়াই অক্ষে সংকুচিত হিসাবে, এক্স অক্ষের দিকে কিন্তু তার দৈর্ঘ্য আগের মতোই আছে। অর্থাৎ আমরা যদি এবার একটু বাস্তব কোনো একটি ছবি দেখার চেষ্টা করি, ধরা যাক এখানে একটি স্থির দর্শক আছেন, একজন স্থির দর্শক দেখছেন একটি নিশ্চল রকেটকে। এখন রকেটটি যাত্রা শুরু করার পরে যদি রকেটের গতির দিক এভাবে হয় এক্স অক্ষের দিকে, এখানে প্রথমেই বলে রাখা ভালো যে রকেট সাধারণত এভাবে পাশের দিকে গতিশীল হয় না সাধারণত, আপাতত আমরা ধরে নিচ্ছি সেটি পাশের দিকে গতিশীল করা যায়। সেক্ষেত্রে দর্শক দেখবে যে এই গতির দিক বরাবর রকেটটি সংকুচিত হয়ে যাচ্ছে। এই ছবির সাথে তুলনা করলে তোমরা দেখতে পাবে যে রকেটটি এই বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর ছোট হয়ে গিয়েছে মনে হচ্ছে। আবার একইভাবে যদি এখন দর্শকের সাপেক্ষে গতির দিকটি হয় ওয়াই অক্ষে, এবার আমরা দেখতে পাবো বা দর্শক দেখতে পাবেন যে এই বরাবর রকেটটির দৈর্ঘ্য ছোট হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা বুঝলাম যে দৈর্ঘ্য সংকোচন সবসময় গতির দিক বরাবর ঘটবে।
এখন আমরা যখন গাণিতিক সমস্যা সমাধান করতে যাব, এখানে আমাদের প্রথমেই যেটি মনে রাখতে হবে যে নিশ্চল অর্থ হচ্ছে দর্শকের সাপেক্ষে নিশ্চল, গতিশীল অর্থ দর্শকের সাপেক্ষে গতিশীল। অর্থাৎ আমাদের সাধারণত সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে তোমাদের সামনে একটি উদ্দীপক দেয়া থাকে, সেটি ছবি থাকুক অথবা বর্ণনা থাকুক, তোমাদের খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে যে দর্শকের সাপেক্ষে কে নিশ্চল আছে এবং দর্শকের সাপেক্ষে কে গতিশীল আছে। এবং এখানে আরও একটি জিনিস খেয়াল রাখতে হবে যে দৈর্ঘ্য সংকোচন কিন্তু ঘটে গতির দিক বরাবর, অর্থাৎ গতির লম্ব দিকে এর কোনো প্রভাব নেই। সো কোন বরাবর গতিটি ঘটছে সে বরাবর তোমাদের আগেই খেয়াল করে দেখতে হবে। এখন আমরা যদি একটু গাণিতিক সমীকরণটি দেখি বা সূত্রের দিকে তাকাই, সূত্রের বেশ কয়েকটি অংশ আছে। এখানে উদ্দীপক থেকে আমাদের যে প্রাপ্ত তথ্যগুলো, সেই তথ্যগুলো খুঁজে বের করে আমাদের যা করতে হবে, যে এখানে দেখো এখানে প্রথমে আছে এল। এর অর্থ হচ্ছে গতিশীল দৈর্ঘ্য, অর্থাৎ এল এর বদলে আমরা গতিশীল দৈর্ঘ্যের মানকে বসাবো। এরপরে আছে এল নট। এল নট অর্থ হচ্ছে নিশ্চল দৈর্ঘ্য, অর্থাৎ সূত্রে যে সমীকরণে যেখানে এল নট থাকবে সেখানে আমরা নিশ্চল দৈর্ঘ্যের মান বসাবো। এবং আরেকটি অংশ আছে এখানে, সেটি হচ্ছে ভি। ভি অর্থ হচ্ছে আপেক্ষিক বেগের মান, এখানে আমরা আপেক্ষিক বেগের মানটি বসাবো। আরেকটি অংশ আছে এখানে, সেটি হচ্ছে সি, যেটি আলোর বেগ। এটি যদি উদ্দীপকে দেয়া নাও থাকে, আমার ধারণা এটি তোমরা সবাই জানো যে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন এখানে আমাদের মনে রাখতে হবে যে সবসময় আমরা সূত্রটিকে যে এই চেহারাতেই ব্যবহার করতে পারবো তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এমনও হতে পারে আমাদের হয়তো এল নট বের করতে হবে, এমনও হতে পারে আমাদের হয়তো প্রশ্নে ভি জানতে চাওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা প্রয়োজন অনুসারে এই মূল সূত্রটিকে ব্যবহার করে একটি পরিবর্তিত রূপে নিয়ে যাব, একটু পরিবর্তন করে নিব, তারপরে আমরা মানটি বসাবো। এখানে আমরা একটি উদাহরণের মাধ্যমে এটি দেখতে পারি। এখানে দেখো স্ক্রিনে তোমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রশ্নটিতে বলা হয়েছে স্টিফেন হকিং স্থির অবস্থায় একটি দণ্ডের দৈর্ঘ্য মেপে 4 মিটার পেলেন। তারপরে তিনি একটি নিক্ষেপক যন্ত্রের সাহায্যে দণ্ডটিকে দৈর্ঘ্য বরাবর 2.5 × 10⁸ মিটার পার সেকেন্ড দ্রুতিতে মহাশূন্যে ছুড়ে দিলেন। প্রশ্ন হচ্ছে চলমান অবস্থায় দণ্ডটির দৈর্ঘ্য মাপলে কত পাওয়া যাবে। এখন আমরা যখন অঙ্ক শুরু করতে যাই, আমাদের প্রথমেই যেটি লাগবে যে আমরা কোন সূত্রের সাহায্যে, অর্থাৎ কোন গাণিতিক সমীকরণ ব্যবহার করে অঙ্কটি করব। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি এটি দৈর্ঘ্য সংকোচন সংক্রান্ত সমস্যা, অথবা আমরা প্রথমেই খাতায় সূত্রটি লিখে ফেলবো যে আমরা জানি এল সমান এল নট গুণ √1 - v²/c²। এরপরে আমরা দেখব যে এখানে আসলে কী কী দেয়া আছে, অর্থাৎ কী কী দেয়া আছে তার আমরা একটি তালিকা করব। এখানে প্রথমেই যদি আমরা খেয়াল করি যে এখানে স্থির অবস্থায় একটি দণ্ডের দৈর্ঘ্য মেপে পাওয়া গেল 4 মিটার, স্থির অবস্থায় মেপে পাওয়া গেল কিন্তু, অর্থাৎ এটি আসলে নিশ্চল দৈর্ঘ্য এল নটের মান। এরপরে কি দেয়া আছে, এরপরে বলা আছে যে দৈর্ঘ্য বরাবর এত দ্রুতিতে মহাশূন্যে ছুড়ে দিলেন, অর্থাৎ এই তথ্যটি আসলে আপেক্ষিক দ্রুতির মান। আমাদের কি নির্ণয় করতে হবে, আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে চলমান অবস্থায় দণ্ডটির দৈর্ঘ্য মাপলে কি পাওয়া যাবে। তার আগে আমাদের আরেকটি তথ্য, যেটি যদি দেয়া নাও থাকে, যেহেতু আমরা জানি এটি লিখে ফেলবো যে আলোর দ্রুতি c = 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবং সর্বশেষে আমাদের কি নির্ণয় করতে হবে সেটি আসলে আমরা এল কি সেটি জানতে চাইছি। এখন সূত্রের দিকে যদি আমরা তাকাই, এখানে আমরা অলরেডি এল নটের মান উদ্দীপক থেকে পেয়েছি, ভি এর মান উদ্দীপক থেকে পেয়েছি, সি এর মান আমরা জানি, জানা না থাকলেও কোনো সমস্যা নেই। তোমরা যে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করো তাতে এই ধরনের ধ্রুবকের মান সাধারণত দেয়া থাকে, সেখানে কেউ যদি মনে রাখতে নাও পারো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এখন তাহলে আমরা যে এই প্রাপ্ত মানগুলো, অর্থাৎ যা যা দেয়া আছে সেগুলো আমরা চিহ্নিত করে ফেলেছি, এগুলো যদি আমরা এবার সূত্রে বসিয়ে ফেলি, অর্থাৎ আমরা এল নটের বদলে এখানে বসাবো নিশ্চল দৈর্ঘ্যের মান 4, v² বদলে আমরা বসাবো 2.5 × 10⁸ হোল স্কোয়ার, c² বদলে আমরা বসাবো 3 × 10⁸ হোল স্কোয়ার। তাহলে আমরা যদি হিসাব শেষ করি, আমরা এখন পাবো 2.21। এখানে অনেকেই একটি ভুল করে থাকো যে এখানেই কাজ শেষ ভেবে পরের পাতায় চলে যাও। এখানে প্রথমেই তোমাকে খেয়াল রাখতে হবে যে এখানে তুমি একটি দৈর্ঘ্য নির্ণয় করেছো। পদার্থবিজ্ঞানে একক খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান, অর্থাৎ এখানে তুমি যে দৈর্ঘ্যটি নির্ণয় করলে তোমাকে কিন্তু শুধুমাত্র একটি সংখ্যা বলাই যথেষ্ট নয়, তোমাকে জানাতে হবে যে তুমি
কোন এককে এটি নির্ণয় করেছো। এখানে যেহেতু আমাদের আদি দৈর্ঘ্যটি বা নিশ্চল দৈর্ঘ্যটি আমরা যেহেতু মিটার এককে ব্যবহার করেছিলাম, এখানে ফলাফলটি আসলে আমরা মিটারেই পাবো। অর্থাৎ আমরা চূড়ান্তভাবে উত্তর লিখতে পারি যে চলমান অবস্থায় দণ্ডটির দৈর্ঘ্য পাওয়া যাবে 2.21 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটি দ্বিতীয় গাণিতিক সমস্যার দিকে তাকাই। সমস্যাটি বলছে, আলেকজান্ডার ফ্রিডম্যান নাসার একটি মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রে বসে তার সাপেক্ষে 2.1 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে চলমান সদ্য নিক্ষিপ্ত একটি ফ্যালকন 9 রকেটের দৈর্ঘ্য মাপলেন 50 মিটার। প্রশ্ন হচ্ছে, ফ্যালকন 9 রকেটটির প্রকৃত দৈর্ঘ্য কত? আমাদের শুরুর ধাপগুলো আগের মতোই। আমরা প্রথমেই সূত্রটি লিখে ফেলবো যে আমরা কি জানি, এরপরে আমরা তার পাশে তালিকা শুরু করব যে কি কি তথ্য আমাদের এই প্রশ্নে দেওয়া আছে। এখানে দেখো, প্রথমেই বলা আছে যে তার সাপেক্ষে এত বেগে চলমান একটি রকেটের দৈর্ঘ্য মাপলেন 50 মিটার, অর্থাৎ এই 50 মিটারটি এখানে গতিশীল দৈর্ঘ্য। আরও দেওয়া আছে যে 2.1 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে চলমান রকেট, অর্থাৎ এটি হচ্ছে আপেক্ষিক দ্রুতি v এর মান। যথারীতি আলোক দ্রুতি c, যেটির মান আমরা জানি, লিখে ফেললাম। এরপরে সবশেষে রকেটটির প্রকৃত দৈর্ঘ্য জানতে চাচ্ছি, অর্থাৎ আমরা আসলে জানতে চাচ্ছি যে নিশ্চল অবস্থায় রকেটটিকে মাপলে তার দৈর্ঘ্য কত পাওয়া যেত। এখন দেখো, এবার কিন্তু আমরা এই সূত্রটি আসলে সরাসরি ব্যবহার করতে পারছি না, আমরা একটু ওলট পালট করে নিব, আমরা একটু বদলিয়ে নেব। অর্থাৎ আমরা যদি এল নটকে সমীকরণের এক পাশে রেখে বাকি অংশকে সমীকরণের অন্য পাশে নিয়ে যাই, আমরা এই চেহারাটি পাবো। এখানে আমরা কিন্তু এবার প্রতিটি অংশের মান বসিয়ে দিতে পারি। অর্থাৎ আমরা এল এর মান বসিয়ে দিলাম 50 এবং আমরা ভি এর মান বসিয়ে দিলাম 2.1 × 10⁸। হিসাব করলে আমরা এখানে পাচ্ছি যে এল এর মান পাওয়া যাচ্ছে 70, অর্থাৎ 70। অর্থাৎ আমরা এখানে এবার উত্তর লিখে ফেলতে পারি যে ফ্যালকন 9 রকেটটির প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে, অর্থাৎ স্থির অবস্থায় দৈর্ঘ্য মাপলে পাওয়া যাবে 70 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3 নম্বর আরেকটি গাণিতিক সমস্যার সমাধান তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমে সমস্যাটি দেখে নিই। সমস্যাটি হলো এমন যে বার্নার্ড রাইমান পর্যবেক্ষণ করে দেখলেন যে 10 মিটার দীর্ঘ একটি মহাকাশযানের দৈর্ঘ্য গতিশীল অবস্থায় মাপলে তা 20% কম পাওয়া যায়। এই পর্যবেক্ষণ থেকে তিনি মহাকাশযানটির বেগ নির্ণয় করলেন। প্রশ্ন হচ্ছে, নির্ণয়কৃত বেগের মান কত? শুরু আমাদের আগের মতোই, প্রথমে আমরা লিখে ফেলবো যে আমরা কি জানি, এরপরে আমরা তালিকা শুরু করব যে এখানে কি কি দেয়া আছে। এখানে খেয়াল করো, প্রথমেই যেটি দেয়া আছে 10 মিটার দীর্ঘ একটি মহাকাশযান, অর্থাৎ এটি আসলে রকেটের নিশ্চল দৈর্ঘ্য, অর্থাৎ এল নটের মান। কিভাবে বুঝলাম যে এটি এল নটের মান? কারণ বার্নার্ড রাইমান পর্যবেক্ষণ করে দেখছেন যে এটি গতিশীল অবস্থায় মাপলে তা এত % কম পাওয়া যায়, অর্থাৎ এটি আসলে নিশ্চল দৈর্ঘ্যের মান। তাহলে এই 20% ব্যবহার করে আমরা আবার গতিশীল দৈর্ঘ্যের মানটিও পেয়ে যেতে পারি। এখানে 20% মানে কার? 20% মানে এই যে এল নট, যে অর্থাৎ 10 মিটারের 20%, অর্থাৎ 2 মিটার। তাহলে 10 থেকে যদি আমরা 2 বাদ দেই, যেহেতু এখানে বলা আছে যে মাপলে তা 20% কম পাওয়া যাবে, অর্থাৎ আমাদের গতিশীল দৈর্ঘ্যটি হচ্ছে 8 মিটার। যথারীতি আমরা আলোক দ্রুতি জানি, c হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবং এখানে আমাদের আসলে যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে আমাদের নির্ণয় আপেক্ষিক দ্রুতি কত। তাহলে আমরা এই সূত্রটিকে আবার একটু বদলে নেব, এমনভাবে বদলে নেব যাতে সমীকরণের এক পাশে v থাকে এবং অন্য পাশে বাকি সব কিছু থাকে। এখন এখানে যদি আমরা প্রতিটি মান বসিয়ে দেই, অর্থাৎ c এর মান আমরা জানি কত, আমরা এল এর মান বসিয়ে দিলাম 8, এল নটের মান বসিয়ে দিলাম 10, এবং এবার যদি আমরা হিসাব সমাপ্ত করি, আমরা হিসাব করে পাচ্ছি যে v এর মান হচ্ছে 1.8 × 10⁸। অর্থাৎ এখানে আমাদের নির্ণয় বেগের যে মান সেটি হচ্ছে 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই বাসায় নিরাপদে আছো, ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ক্লাস থেকে তোমরা যা যা শিখলে, এখানে আমরা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন সম্পর্কে জানলাম, দৈর্ঘ্য সংকোচনের গাণিতিক সমীকরণটি শিখলাম, এবং একই সাথে কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা এই সমীকরণটি কিভাবে ব্যবহার করব সেটিও শিখলাম। এখন এবার হচ্ছে আমাদের এই ছুটির মধ্যে শুধুমাত্র শিখলেই চলবে না, সেটি একটু
চর্চা করারও ব্যাপার আছে। সেই কারণে এই লেকচারে তোমাদের জন্য একটি বাড়ির কাজের ব্যবস্থা রেখেছি, দৈর্ঘ্য সংকোচন সংক্রান্ত বাড়ির কাজ। এবং এই বাড়ির কাজটি প্রস্তুত করা হয়েছে তোমাদের অতি পরিচিত সৃজনশীল প্রশ্ন প্রণয়ন পদ্ধতিতে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে তোমরা উদ্দীপকটি দেখে নাও। উদ্দীপকে বলা হয়েছে আলবার্ট এক্সপ্রেস নামে একটি কাল্পনিক রেলগাড়ি 0.6 সি দ্রুতিতে বার্ন রেল স্টেশনের প্ল্যাটফর্ম অতিক্রম করে গেল। প্ল্যাটফর্মে দাঁড়ানো স্টেশন মাস্টার চলন্ত রেলগাড়িটির দৈর্ঘ্য মেপে 175 মিটার পেলেন, যে দৈর্ঘ্যটি আবার ঠিক বার্ন রেল স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের সমান। আবার একই সময়ে রেলগাড়িতে অর্থাৎ চলমান রেলগাড়িতে যাত্রী হিসাবে বসে থাকা আর্থার এডিংটন রেলগাড়ি থেকেই বার্ন রেল স্টেশনের প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য মাপলেন। পরবর্তী স্টপেজ হিসেবে রেলগাড়িটি মিউনিক রেল স্টেশনে গিয়ে থামল। থেমে যাওয়ার পরে মিউনিকের যে স্টেশন মাস্টার তিনিও রেলগাড়িটির দৈর্ঘ্য মাপলেন। উদ্দীপক শেষ। এবার আমরা আসল প্রশ্নগুলো দেখে নেই। প্রথম প্রশ্ন হচ্ছে, ক নম্বর প্রশ্ন হচ্ছে নিশ্চল দৈর্ঘ্য কি? এটির মান হচ্ছে 1। খ নং প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্য সংকোচন দর্শকের উপর নির্ভরশীল, এই উক্তিটি বলতে তোমরা কি বোঝো? এটির মান হচ্ছে 2। গ নং প্রশ্নটি হচ্ছে মিউনিখের স্টেশন মাস্টার রেলগাড়িটির দৈর্ঘ্য কত মেপেছিলেন? এই প্রশ্নের মান হচ্ছে 3। আর সর্বশেষ ঘ নং প্রশ্ন যেটি, অর্থাৎ উচ্চতর দক্ষতা নির্ণয় করা হবে যে প্রশ্নের মাধ্যমে, সেখানে প্রশ্নটি হচ্ছে আর্থার এডিংটন কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বেশি মেপেছিলেন নাকি কম মেপেছিলেন? এটিকে তোমরা গাণিতিক বিশ্লেষণ সহ ব্যাখ্যা করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই বাড়ির কাজটি তোমরা করে ফেলবে বলে আশা রাখি। তোমরা এটিকে বাড়ির কাজ শেষ করে আমার ইমেইল অ্যাড্রেসে ছবি তুলে মেইল করে পাঠিয়ে দিতে পারো, কিংবা যখন কলেজ আবার ছুটি শেষে খুলে যাবে তখনও দেখাতে পারো, কিংবা তোমরা চাইলে এই লেকচারের নিচে কমেন্ট বক্সেও তোমরা ছবি তুলে বাড়ির কাজটি জমা দিতে পারো। তবে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে এই খারাপ সময়টি আমরা যেন একেবারেই বসে বসে নিষ্ফলা না কাটাই, আমরা যেন একটু পড়াশোনার সাথে থাকি। এবং তোমাদের গত ক্লাসে যেটি বলেছিলাম, এই ক্লাসে আমার একই পরামর্শ থাকবে যে এই ভিডিও লেকচারটি দেখাই কিন্তু তোমাদের জন্য যথেষ্ট নয়। তোমরা অবশ্যই নিজেদের বইটি খুলবে, হিসাবগুলো নিজেরা করে দেখবে, এবং অতি অবশ্যই তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে যে বাড়ির কাজটি দেওয়া হচ্ছে সেটি তোমরা নিয়মিতভাবে পড়বে। সকলকে ধন্যবাদ। আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।